আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। ঐকমত্য কমিশনে একমত হওয়ার বাইরের কিছু গায়ের জোরে মানুষের ওপর চাপিয়ে দিতে চাইলে তার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের চাপিয়ে দেওয়া কিছু মানতে দলগুলো বাধ্য নয়। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। ঠাকুরগাঁও নিজের নির্বাচনী আসনের বেশ কয়েকটি ইউনিয়নে গণসংযোগের অংশ হিসেবে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দিল্লিতে বসে দেশে অরাজকতা করছে শেখ হাসিনা। দেশের সম্পদ নষ্ট করবে আর দিল্লিতে আরামে বসে থাকবে, তাকে কি আমরা এই দেশে আসতে দিব? সাহস থেকে আসো, এই দেশের সামনে, জনগণের সামনে আসে রাজনীতি করো। মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে একমত হওয়ার বাইরে কিছু মানবে না মানুষ। দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত হওয়ার বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়ের জোরে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার দেশের মানুষটা গ্রহণ করবে না। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে করা সংবাদ সম্মেলনে জুলাই সনদের বিষয়ে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে রাজনৈতিক দলের কেউ কেউ নতুন নতুন ইস্যু তৈরি করে অযৌক্তিক আন্দোলন করছে বলে উল্লেখ করেন বিএনপির নেতারা। সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোনো বিধান রইল না, সেটা বিলুপ্ত হলো। এখন কি রকম আদেশ দিবে, সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে, সেটা এখনো সরকার নির্ধারণ করেনি। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। সরকার আলোচনার আহ্বান জানালে তাদের সুযোগ থাকতে পারে বলে মনে করে বিএনপি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে রাজধানীর পুরানা পল্টনে সমাবেশ করছে জামাত ইসলামী নেতৃত্বাধীন 8 দল। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। বাংলাদেশ জামাতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এই সমাবেশের ডাক দিয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, নভেম্বরেই গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে সবশেষ গত 7 নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় দলগুলো। দাবি আদায় না হলে 11 নভেম্বর বিশাল সমাবেশের ঘোষণা দেয় 8 দল। সে অনুযায়ী দুপুর 2টায় সমাবেশ শুরু হয়েছে। এতে বক্তব্য রাখবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিলের শুনানি শেষ, রায় ঘোষণা করা হবে আগামী 20 নভেম্বর। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনকারীদের আইনজীবীরা তাদের সর্বশেষ যুক্তি উপস্থাপন করেন। রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা আবেদনকারী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। রিপোর্ট হাসান জাবেদের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে 2011 সালে সংবিধানে 15 সংশোধনী আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর আগে সে সময়কার প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধানের 13 সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন। আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে 5টি আবেদন করা হয়। শুনানি শেষে আপিলের অনুমতি পায় আবেদনকারীরা। সেই আপিলের উপর আবেদনকারী এবং রাষ্ট্রপক্ষ 10 দিন শুনানি করেন। 8 জন অ্যামিকাস কিউরির মধ্যে 7 জন যে বক্তব্য দিয়েছেন, সকলের বক্তব্য বাদ দিয়ে খায়রুল হক তিনি তার নিজের ইচ্ছামতো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জাজমেন্টটি দিয়েছেন। বৈধ
ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ করতে গিয়ে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা, রাজনৈতিক কিছু বিষয় সামনে এনেছেন, যেটি বিচারক এবং বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যায় না। সে কারণে এই রায়টি আমরা পূর্ণাঙ্গভাবে বাতিল চেয়েছি। এই পুনর্বিবেচনার পরে বর্তমানে যে রায়টি হবে সেটি হবে ত্রয়োদশ সংশোধনী, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ রায়, যে রায়টি ফলো হবে। শুনানিতে সব পক্ষই আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে বলে মত দেন। আর চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে বলেও মনে করেন তারা। এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি এই উপসংহারে উপনীত হয়েছেন। সুপ্রিম কোর্টের যে রায়টি ঘোষণা হবে, এই রায়ের ভিত্তিতে বাংলাদেশের জাতীয় জীবনে একটা স্বস্তি ফিরে আসবে এবং ভবিষ্যতে আর কোনোদিন কেয়ারটেকার গভর্নমেন্ট এবং নির্বাচন প্রসেস নিয়ে আমরা কেউই যেন আর অনিশ্চয়তায় না ভুগি। গণতন্ত্রকে সুসংহত করা, ভোটের অধিকার পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলেও মনে করেন আপিলে অংশ নেয়া আইনজীবীরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর আলম। তবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, দেশি বিদেশি কোনো শক্তি নেই নির্বাচন বানচাল করবে। সকালে কুমিল্লার 14 গ্রামে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। 13 তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। এই পর্যন্ত 7টি বাসে তারা আগুন দিয়েছে। হ্যাঁ, আমরা সাসপেক্ট করছি এটা আওয়ামী লীগেরই লোক। তার মধ্যে একজনকে হাতে নাতে ডেমরায় আগুন দিতে গিয়েছিলেন, তাকে একজনকে আমরা হাতে নাতে পুলিশ অ্যারেস্ট করেছে, তার বাড়ি গোপালগঞ্জে। তো আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা অ্যাকশনে যাচ্ছে। আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। জ্বালাও পোড়াও করে কারা অতীতে করেছিল এবং বর্তমানে কারা করছে এটা সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। হাসনাত বলেন, সংস্কারের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো চাইলে এনসিপির সঙ্গে জোট গঠন করা যেতে পারে। আগামী নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা নভেম্বরের প্রথম 3 সপ্তাহের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক, এটি নিয়ে আসলে আমাদের লুক ফরওয়ার্ড, আমাদের সামনে ভাবতে হবে। আমরা জোট গঠন করতে পারি, কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স, সেটি আসলে সম্ভব নয়। রবি আজিয়াটা পিএলসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংল্যান্ডের লেস্টার সিটি ফুটবল ক্লাবের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী। সকালে রাজধানীতে রবির কর্পোরেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সিতারা, প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমদ, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সিতারা রবি পরিবারের পক্ষ থেকে হামজা চৌধুরীকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের হয়ে খেলার মাধ্যমে হামজা চৌধুরী নিজের শেকড়ে ফিরে এসে দৃঢ় দেশপ্রেমিক চেতনার প্রকাশ ঘটিয়েছেন। এ সময় হামজা চৌধুরী জানান, বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামা তার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত, আর রবির সঙ্গে এই অংশীদারিত্ব তার সেই যাত্রাকে আরো অর্থবহ করে তুলেছে। Try and live by. It's something that helps motivate me every day to reach higher levels, and inshallah together we can do that. So thank you. কুমিল্লার সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্ক ফোর্সের অভিযানে 3.25 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা 10 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। বিজিবির এই কর্মকর্তা জানান, সোমবার সন্ধ্যায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার জাহান এর উপস্থিতিতে একটি অভিযান পরিচালনা করা হয়। জেলা সদর দক্ষিণ উপজেলাধীন রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে পরিচালিত এই অভিযানে বিভিন্ন প্রকার বাজি, বাসমতি চাউল,
ফুচকা এবং কসমেটিক্স সামগ্রী মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়, যার মূল্য 2,71,54,000 টাকা। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।